প্রিয় শিক্ষার্থী, সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। আজকের আমাদের যে আলোচনার বিষয়, তোমরা জানো ইতিমধ্যে আমরা চতুর্থ অধ্যায়ের সমাজবিজ্ঞান চতুর্থ অধ্যায়ের যে হচ্ছে যে পাঠটা সমাজবিজ্ঞানের মৌল প্রত্যয় সমূহ, সে বিষয়টা নিয়ে আলোচনা করছি এবং সেই আলোচনার ধারাবাহিকতায় আজকে আমাদের যে বিষয়গুলো আলোচনার মধ্যে আছে সেগুলো হলো প্রতিষ্ঠান, প্রথা, লোকাচার, লোকরীতি, সমাজ কাঠামো এবং সামাজিক নিয়ন্ত্রণ। আমি ওয়াহিদা সুলতানা, প্রভাষক সমাজবিজ্ঞান বিভাগ, বঙ্গবন্ধু কলেজ, রাজশাহী। তোমাদের আজকের বিষয়টা আমি আলোচনার আগে একটু বলে নিই। তোমাদের সিলেবাস যেটা দেওয়া আছে বা আমরা তোমাদেরকে পড়ার জন্য যে ক্লাসটা ভাগ করে যে রুটিনটা দিয়েছিলাম, সেই রুটিনের শেষের ক্লাসগুলো নিয়ে একটু আমার গরমিল হয়েছে। আমি গত ক্লাসে তোমাদেরকে কয়েকটি টপিক কম দিয়েছিলাম। আজকে সেই টপিক সহ আজকের যে টপিকটা আগামী তোমাদের ক্লাস হওয়ার কথা ছিল সামাজিক স্তর, সামাজিক নিয়ন্ত্রণ, সেটা সহ একসঙ্গে অ্যাড করে একটা ক্লাস করেছি এবং এখানে আমাদের জন্য আলোচ্য বিষয়টি একটু বেশি হয়ে গেছে। তারপরেও আমরা আমাদের টাইম শিডিউল, যেহেতু আজকেই লাস্ট ক্লাস হওয়ার কথা ছিল তোমাদের এই অধ্যায়ের উপরে, সেহেতু আমি একসঙ্গে দুটো টপিককে এক জায়গায় করে তোমাদেরকে আজকে ক্লাসটা নিচ্ছি। প্রথমে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রতিষ্ঠান। প্রতিষ্ঠান কি? প্রতিষ্ঠান সমাজবিজ্ঞানের অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রতিষ্ঠান আসলে মানুষের প্রয়োজনেই মানুষ সামাজিক প্রতিষ্ঠানের জন্ম দিয়েছে। প্রতিষ্ঠান হচ্ছে সামাজিক জীবের মধ্যে প্রতিষ্ঠিত ও স্বীকৃত সম্পর্কের ধরন। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, প্রতিষ্ঠান বলতে আমরা যেটা বুঝে থাকি সাধারণত, আমরা জানি সাধারণত যে কোনো স্কুল, কলেজ বা হাসপাতাল, এই বিষয়গুলোকে আমরা প্রতিষ্ঠান বলে থাকি এবং এগুলো প্রতিটি জিনিসই কিন্তু মানুষ তার প্রয়োজনেই সৃষ্টি করেছে এবং তৈরি করেছে। আমেরিকান সমাজবিজ্ঞানী সামনা রোকেলার বলেন যে মানুষের অতি প্রয়োজনীয় স্বার্থ রক্ষার জন্যই প্রতিষ্ঠানের জন্ম হয়েছে। আমেরিকান সমাজবিজ্ঞানী ওয়ার্ডের মতে সামাজিক যা চাহিদা বা প্রয়োজনে এদের উৎপত্তি হয়েছে। অপরদিকে আমেরিকান সমাজবিজ্ঞানী বার্নার্ড বলেন প্রতিষ্ঠানের উৎপত্তির মূলে রয়েছে মানুষের সহজাত প্রবৃত্তির তাগিদ। তাহলে পরে আমরা লক্ষ্য করছি প্রত্যেকটা বিজ্ঞানীদেরই সংজ্ঞাতে আমরা জানতে পারছি যে যে সমাজে যত ধরনের প্রতিষ্ঠান গড়ে ওঠে, সব প্রতিষ্ঠানগুলোই আমরা আমাদের প্রয়োজনে তৈরি করে নিচ্ছি। এবং হেনরি লুইস মর্গান, বিজ্ঞানী হেনরি লুইস মর্গান, উনিও বলছেন যে মানুষের চিরন্তন অভাব অভিযোগ প্রতিষ্ঠানকে জন্ম দিয়েছে। অর্থাৎ আমরা যখনই আমাদের কোনো কিছু প্রয়োজন হয়েছে, আমাদের বেসিক যে নিডগুলো আছে, প্রয়োজনগুলো আছে, সেগুলো প্রয়োজনের জন্যই কিন্তু আমাদের যে হেল্প প্রয়োজন, সেই হেল্প পূরণের জন্য কিন্তু আমরা বিভিন্ন রকম নিয়ম কানুন তৈরি করে নিয়েছি এবং এই নিয়ম কানুনের মাধ্যমে এক একটা করে প্রতিষ্ঠান গড়ে উঠেছে, সংঘ গড়ে উঠেছে। তাহলে এই প্রতিষ্ঠানের কোন শ্রেণীবিভাগ কি, বা এই প্রতিষ্ঠান বলতে আমরা কি বুঝে থাকি? তাহলে যে সমস্ত স্বার্থ প্রতিষ্ঠানের বিকাশ সাধন করেছে সেগুলোকে সমাজবিজ্ঞানীরা শ্রেণীবদ্ধ করার প্রয়াস পেয়েছেন। আমরা এখানে দেখছি যে প্রতিষ্ঠানের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে। এবং প্রতিষ্ঠান হলো সমাজস্থ ব্যক্তিদের পারস্পরিক সম্পর্ক ও আচার আচরণ নিয়ন্ত্রণে রাখার উপায় বিশেষ। প্রতিষ্ঠান কোনগুলো? আমাদের সোশ্যাল ইনস্টিটিউশন কোনগুলো? আমরা দেখছি ফ্যামিলি, এডুকেশন, রিলিজিয়ন, ইকোনমিক্স, যে বিষয়গুলো আছে, ইনস্টিটিউট, গভর্নমেন্ট, তাহলে এই লস, পলিটিক্স, তারপরে হচ্ছে এডুকেশন, সায়েন্স, মেডিসিন, মিলিটারি, মাস মিডিয়া, এগুলো প্রত্যেকটি হলো আমাদের সোশ্যাল ইনস্টিটিউশন বা সামাজিক প্রতিষ্ঠান। এই সামাজিক প্রতিষ্ঠান অর্থনৈতিক এবং শিল্প প্রতিষ্ঠান, বৈবাহিক ও গৃহস্থালী প্রতিষ্ঠান, রাজনৈতিক প্রতিষ্ঠান, নৈতিক প্রতিষ্ঠান, শিক্ষামূলক প্রতিষ্ঠান, যোগাযোগকারী প্রতিষ্ঠান, নান্দনিক ও অভিব্যক্তিমূলক প্রতিষ্ঠান, স্বাস্থ্য বিষয়ক প্রতিষ্ঠান, অবসর ও বিনোদনমূলক প্রতিষ্ঠান। এই তোমরা লক্ষ্য করে দেখো যে এই প্রত্যেকটা যে প্রতিষ্ঠানগুলো আমাদের প্রয়োজনে, আমরা প্রত্যেকটা বিষয় যে প্রতিষ্ঠান বলছি, যেগুলো প্রতিষ্ঠান প্রত্যেকটাই কিন্তু আমাদের নিজেদের প্রয়োজনেই আমরা গড়ে তুলেছি। তাহলে সামাজিক প্রতিষ্ঠানের কিছু বৈশিষ্ট্য আছে। সে বৈশিষ্ট্য হলো প্রতিষ্ঠান হলো
সমাজস্থ ব্যক্তিদের পারস্পরিক সম্পর্ক ও আচার-আচরণ নিয়ন্ত্রণে রাখার উপায়। প্রতিষ্ঠানগুলো সমাজস্থ ব্যক্তিদের প্রয়োজন ভিত্তিক যৌথ কার্যকলাপের উপর নির্ভরশীল। প্রতীকী বিষয় সামাজিক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকে, যা বাস্তব এবং অবাস্তব দুই-ই হওয়া সম্ভব। সামাজিক নিয়ন্ত্রণের বিভিন্ন উপাদানের তুলনায় প্রতিষ্ঠানগুলোর স্থায়িত্ব বেশি। প্রতিষ্ঠানে কতগুলো কার্যপ্রণালী যা প্রথা এবং ভাবাদর্শের ভিত্তিতে গঠিত হয়, এবং প্রতিষ্ঠানের কিছু উপাদান, সামাজিক প্রতিষ্ঠানের কিছু উপাদান আমরা লক্ষ্য করি, সেটা হলো কিছু সংখ্যক মানুষ থাকতে হবে, সাধারণ স্বার্থে একত্রিত হতে হবে, বস্তুগত সম্পদের সমারোহ থাকতে হবে, আদর্শ থাকতে হবে, কিছু সামাজিক চাহিদা পূরণের ব্যবস্থা থাকতে হবে। তাহলে পরে এই মূলত আসলে আমরা আমাদের নিজেদের সমাজে বসবাস করতে যেয়ে নিজেদের বিভিন্ন রকম প্রয়োজনগুলো, মৌলিক প্রয়োজনগুলো পূরণ করতে চেয়ে যেখানে আমাদের সমস্যা হয়েছে সেখানেই আমরা কিছু নির্দিষ্ট নিয়ম কানুন, প্রথা, প্রতিষ্ঠান তৈরি করে নিয়েছি। এরপরে আসছে আমরা যেটা দেখব, আসলে এই তোমাদের এখন যে টপিকগুলো আমরা দেখছি সেগুলো কিন্তু প্রত্যেকটাই অত্যন্ত সহজ। সামাজিক প্রথাটা আসলে এক অর্থে বলা যায় যে সামাজিক একটি অনুশাসন। প্রথা সকল সমাজে বিদ্যমান এবং প্রথা মূল্যবোধ ভিত্তিক। প্রথাটা কি? আমাদের সামাজিক জীবন পরিচালনার জন্য সামাজিক কতগুলো অনুশাসন আছে যা অতিমাত্রায় ক্রিয়াশীল। যে অনুশাসন ব্যক্তির আচার, ব্যবহার প্রভৃতি নিয়ন্ত্রণ করে, তাই হচ্ছে সামাজিক প্রথা। সমাজে প্রতিটি ব্যক্তি কতগুলো প্রতিষ্ঠিত প্রথা, প্রচলিত নিয়ম অনুযায়ী আচার-আচরণ করে থাকে। নিয়ম বা প্রতিষ্ঠিত ব্যবস্থা যে অনুযায়ী ব্যক্তি আচরণ করে থাকে তাকে প্রথা বলা হয়। অর্থাৎ সমাজের সুনির্দিষ্ট কতগুলো নিয়ম যা অনুসরণ করা সমাজবাসীর জন্য অবশ্য কর্তব্য, সেটাই হচ্ছে প্রথা। তাহলে সমাজে কিছু নির্দিষ্ট নিয়ম ব্যবস্থা আছে, যে নিয়ম ব্যবস্থাগুলোকে আমরা সবসময় প্রথা হিসেবে দিয়ে থাকি, যেগুলো আমরা পালন করে থাকি। দেশকাল ভেদে প্রথার মধ্যে পার্থক্য পরিলক্ষিত হয়। যেমন পশ্চিমা দেশগুলোতে সাক্ষাতের সময় প্রথা অনুযায়ী দেখা যায় যে করমর্দন করা হয় বা হাতে চুম্বন করা হয়। অন্যদিকে ভারতীয় উপমহাদেশের ক্ষেত্রে সালাম বা নমস্কার বিনিময় হয়। আমাদের দেশে আমরা মানুষের সঙ্গে মানুষের দেখা হলে সালাম বিনিময় করি। এগুলো হচ্ছে আমাদের দেশের একটি প্রথা। এই যে সুন্দর নিয়মগুলো যেগুলো আমাদের দেশে আমরা প্রথা হিসেবে ব্যবহার করে থাকি, সেগুলোকে কিন্তু এখানে দেখো একটা ছবি তোমরা দেখতে পাচ্ছ ছবিতে, যে একজন লোক একটা মহিলাকে পিটাচ্ছে। আসলে আমাদের এখানে যেটা বলা হয়েছে যে বিভিন্ন রকমের প্রথার কথা বলা হয়েছে সমাজে। সব প্রথাই যে খুব গ্রহণীয় তা না, তারপরেও আমরা অনেক কিছুই মেনে নিয়ে সমাজে চলি। হয়তো এখানে আমরা বলতে চাচ্ছি যে যৌতুক একটা প্রথা হিসেবে আমাদের দেখা আছে, এবং যৌতুকের কারণে কিন্তু মহিলারা নির্যাতিত হয়, সেই বিষয়টা এখানে তুলে ধরা হয়েছে। আসলে ম্যাকাইভার এবং পেজের ভাষায় সমাজ স্বীকৃত আচরণবিধি বা কার্যপ্রণালীকেই প্রথা বলে। আমেরিকান সমাজবিজ্ঞানী E.S. বোগার্ডাস এর মতে প্রথা ঐতিহ্য হলো গোষ্ঠী কর্তৃক গৃহীত সুপ্রতিষ্ঠিত নিয়ন্ত্রণ কৌশল, যা প্রজন্ম থেকে প্রজন্ম বজায় থাকে। মরিস জিন্সবার্গের মতে প্রথা হলো আচরণের অভ্যাসগত ধরন যা সমাজের অধিকাংশ মানুষই অনুসরণ করে থাকে। তাহলে পরে আমরা দেখব যে সামাজিক প্রথা থেকে লিখিত আইন কানুনের বিকাশ হয়েছে। সামাজিক বিভিন্ন প্রথা থেকে কিন্তু আস্তে আস্তে বিভিন্ন রকম লিখিত আইন কানুনের প্রচলন হয়েছে। সামাজিক প্রথার কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। সামাজিক প্রথা হলো সমাজে বিদ্যমান, সকল সমাজে বিদ্যমান। প্রথা এক অর্থে সামাজিক অনুশাসন। প্রথা মূল্যবোধ ভিত্তিক, এবং প্রথা বিভিন্ন আইনের বিধান থেকে প্রথার উদ্ভব হয়। এখানে আমরা তারপরে ইয়েতে চলে যাব আমরা, সেটা হলো লোকাচার। লোকাচার হচ্ছে সমাজস্থ মানুষের স্বীকৃত ব্যবহার প্রণালী, সমাজে প্রচলিত সাধারণ প্রথা, শিষ্টাচার, আদব কায়দা তথা মানুষের ব্যবহার বিধি এর অন্তর্ভুক্ত। লোকাচারের নিম্নলিখিত বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। লোকাচার সামাজিক, লোকাচার পুনরাবৃত্তিমূলক, লোকাচারের উদ্ভব অপরিকল্পিত, লোকাচার অপ্রাতিষ্ঠানিকভাবে প্রয়োগ করা হয়, সমাজভেদে লোকাচারের পার্থক্য ঘটে, লোকাচার পরিবর্তনশীল। এবং পাশাপাশি আরেকটা জিনিস আছে লোকাচার এবং লোকরীতি। লোকরীতিটা হচ্ছে যে আমাদের সমাজে যেসব প্রথাগুলো আছে সেগুলো যেগুলো অবশ্য পালনীয়, সেগুলোকে আমরা লোকরীতি বলে থাকি। অবশ্য পালনীয় লোকাচারগুলো হচ্ছে যেগুলো অবশ্য পালনীয়, সেগুলো হচ্ছে অবশ্য পালনের লোকরীতি। লোকরীতি হচ্ছে সমাজে আদর্শ বা মানসম্পন্ন
আচরণ যা সমাজের সদস্যদের জন্য অবশ্য পালনীয়, যে সমস্ত লোকাচার সমাজের কল্যাণের জন্য প্রয়োজন এবং যেসব পালিত না হলে সমাজের অস্তিত্ব বিপন্ন হতে পারে সেসবকে অবশ্য পালনীয় লোকরীতি বলে। আমেরিকান সমাজবিজ্ঞানের সামনের মতে যে সকল প্রথা, অভ্যাস ও ঐতিহ্য সামাজিক কল্যাণ সাধন করে এবং যেসব পালনের জন্য বল প্রয়োগের প্রয়োজন হতে পারে সেসব অবশ্য পালনীয় লোকরীতি নামে পরিচয় লাভ করে। লোকরীতি দুই ধরনের হতে পারে, একটি হচ্ছে ইতিবাচকও হতে পারে, এটি আবার নেতিবাচকও হতে পারে। ইতিবাচক যেগুলো জিনিসগুলোকে আমরা নির্দেশ করছি সেটা হলো দেশকে ভালোবাসা, বৃদ্ধ অসহায় মানুষদের যত্ন নেওয়া, দেশের জন্য কাজ করা, কোনো ভালো কাজ করা, এগুলোকে আমরা অবশ্যই ইতিবাচক হিসেবে দেখছি। নেতিবাচক কিছু লোকরীতি আছে, যেমন হলো আমরা বলবো যে স্ত্রী সন্তানদের প্রতি নিষ্ঠুর না হওয়া, অনৈতিক কোনো কাজ না, পরকীয়ায় না জড়িয়ে পড়া, এগুলো হচ্ছে আমাদের নেতিবাচক লোকরীতি। লোকরীতির কিছু বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। লোকরীতি সমাজ জীবনের নিয়ন্ত্রক, সমাজ জীবনকে নিয়ন্ত্রণ করে বিষয়টি, সমাজ জীবনের বিভিন্ন অব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে। লোকরীতি অপেক্ষাকৃত অনড়, লোকরীতি গোষ্ঠী প্রথা ও সমাজ ভেদে আলাদা হয়। লোকরীতি মূল্যবোধ ধর্মের অনুমোদনের ফসল। এখানে লোকাচার এবং লোকরীতি সম্পর্কে আমরা ধারণা পেলাম, যেখানে বলা হচ্ছে লোকাচার হলো ভঙ্গ করলে কোনো শাস্তি পেতে হয় না, কিন্তু লোকরীতি ভঙ্গ করলে শাস্তি পেতে হয়। লোকাচার হচ্ছে পালনীয় রীতিনীতি, অর্থাৎ পালন করলে সমাজের মধ্যে পড়া উচিত, কিন্তু লোকরীতি হচ্ছে অবশ্য পালনীয় রীতিনীতি। লোকাচার হলো ব্যবহার বিধি, লোকরীতি হলো ব্যবহার নিয়ন্ত্রক। লোকাচারগুলো অপেক্ষাকৃত অস্থায়ী প্রকৃতির, লোকরীতি অপেক্ষাকৃত স্থায়ী প্রকৃতির। এরপরে আমরা চলে যাচ্ছি সমাজ কাঠামো। সমাজ কাঠামো হচ্ছে সমাজবিজ্ঞানের মূল কেন্দ্রীয় প্রত্যয়, অর্থাৎ যে সমাজ কাঠামোকে কেন্দ্র করে সমাজের সব যাবতীয় বিষয়বস্তু সমস্ত কিছুকে এই সেন্টারে হচ্ছে সমাজ কাঠামো। সমাজ কাঠামো রেখে কিন্তু আমরা সমাজকৃত কিছু করে থাকি। সমাজ কাঠামো হলো সমাজবিজ্ঞানের কেন্দ্রীয় প্রত্যয়। সহজ ভাষায় সমাজ কাঠামো হলো যে ব্যবস্থার উপর ভিত্তি করে সমাজ ব্যবস্থা গড়ে ওঠে। তাহলে চিন্তা করো, যে ব্যবস্থার উপর ভিত্তি করে সমাজ ব্যবস্থা গড়ে ওঠে সেটাই হলো সমাজ কাঠামো। তাই ইংরেজ সমাজবিজ্ঞানী সামাজিক বিজ্ঞানী র্যাডক্লিফ ব্রাউন বলেন যে ব্যক্তিদের সব সম্পর্ককেই সমাজ কাঠামোর অঙ্গ হিসেবে বিবেচনা করেন। ব্রিটিশ সামাজিক বিজ্ঞানী এস.এফ নাদেলের ভাষায় বাস্তব জনগোষ্ঠী ও তার আচরণ থেকে বিমুক্ত করে বিভিন্ন ধরনের ভূমিকা পালনরত ব্যক্তির মধ্যে ভূমিকাগত পারস্পরিক সম্বন্ধের ভিত্তিতে যে সম্পর্কের বিন্যাস অথবা ব্যবস্থা পাওয়া যায় সেটি সমাজ কাঠামো। সমাজবিজ্ঞানী টিবি বটমর মনে করেন যে সকল প্রধান প্রতিষ্ঠান ও গোষ্ঠীর যৌগিক সমন্বয়ে সমাজ কাঠামো গড়ে ওঠে। অতএব সমাজ কাঠামো বলতে সমাজের ক্রিয়াশীল পূর্বশর্তসমূহকে ঘিরে সৃষ্ট প্রধান প্রতিষ্ঠান ও গোষ্ঠীর যৌগিক সম্পর্ক ও ভূমিকাকে বোঝানো যেতে পারে। সমাজ কাঠামোর উপাদান: সামাজিক শ্রেণী, স্থায়ী ও অস্থায়ী বিভিন্ন প্রতিষ্ঠান, সামাজিক প্রথা প্রতিষ্ঠান, সামাজিক আদর্শ এবং মূল্যবোধ। অর্থাৎ সমাজকে সুন্দরভাবে পরিচালনার জন্য, সমাজকে সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, পরিবর্তনশীল সমাজ ব্যবস্থা সম্পর্কে সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার জন্য সমাজে যত ধরনের ব্যবস্থাবলী আছে, মানুষের সঙ্গে মানুষের পারস্পরিক সম্পর্ক গড়ে ওঠে, মানুষের সঙ্গে মানুষের প্রয়োজন মেটানোর জন্য বিভিন্ন রকম প্রথা প্রতিষ্ঠান, আদর্শ, মূল্যবোধ প্রতিষ্ঠান গড়ে ওঠে, সমস্ত কিছুই আসলে সমাজ কাঠামোর অন্তর্ভুক্ত এবং এগুলো সমস্ত কিছু সমষ্টিগত দিকই হলো সমাজ কাঠামো। প্রত্যেকটা বিষয়েরই প্রত্যেকটা জিনিসেরই, সেটা বস্তু বলো বা যাই বলো, সবকিছুরই একটি কাঠামো প্রয়োজন আছে। ঠিক সমাজটাও একটি কাঠামোর উপর দাঁড়িয়ে আছে। সেই কাঠামোটা হলো সমাজের মানুষের প্রয়োজনে সৃষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান, সমাজের আদর্শ মূল্যবোধকে ধরে রাখার জন্য বিভিন্ন রকম প্রথা, মূল্যবোধ, লোকাচার, লোকরীতি সমস্ত ঘিরে কিন্তু সমাজ কাঠামো গড়ে ওঠে। তাহলে সমাজ কাঠামো সম্পর্কে আমরা একটু সামান্য ধারণা পেলাম। আজকে আমাদের সবশেষ যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সামাজিক নিয়ন্ত্রণ। যেহেতু আমরা সমাজের মধ্যে বাস করি, সমাজবদ্ধ জীব, তাই সমাজের মধ্যে টিকে থাকতে হলে পারে আমাদেরকে অনেক সময় সমাজে নানা ধরনের আচরণ আমরা করে থাকি। বিভিন্ন ধরনের আচরণ আমরা করে থাকি। সেই আচরণগুলো করতে যেয়ে
সমাজের সদস্য হিসেবে প্রতিটি ব্যক্তির কতগুলো ভূমিকা ও কর্তব্য থাকে এবং সমাজে বসবাসকারী অধিকাংশই মানুষ সামাজিক নিয়মকানুন মেনে চলে বিধায় সামাজিক ভারসাম্য বা সামাজিক সংহতি রক্ষা সম্ভব হয়। কিন্তু ব্যক্তি সবসময় তার নিয়মকানুন দ্বারা পরিচালিত হয় না, সবসময় যুক্তিযুক্তভাবে আচরণ করে না, ফলে সমাজে ব্যক্তির উপর নিষেধাজ্ঞা আরোপ করে নির্দিষ্ট প্রক্রিয়ায় আচরণ করতে বাধ্য করে। তাহলে সমাজে বসবাসকারী মানুষকে নিয়ন্ত্রণ করার এই প্রক্রিয়াকে সমাজবিজ্ঞানীরা সামাজিক নিয়ন্ত্রণ বলে আখ্যায়িত করেন। বস্তুত সামাজিক নিয়ন্ত্রণ হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে সমাজ ব্যক্তিকে সমাজ স্বীকৃত রীতিনীতির মাধ্যমে আচরণ করতে বাধ্য করে এবং তাকে সমাজে বসবাস করার উপযুক্ত করে গড়ে তোলে। তাহলে আমরা সামাজিক নিয়ন্ত্রণ বলতে বুঝতে পারছি যে সমাজ যেভাবে চায় সমাজের অন্তর্ভুক্ত ব্যক্তিবর্গ সেইভাবে যেন আচরণটা করে, সেজন্য কিছু বিধি নিষেধ আইন কানুন তৈরি করে মানুষকে দেওয়া হয়। মানুষ যেন এর বাইরে কোনো আচরণ করতে পারে না পারে। যদি সমাজ যেভাবে চায় ঠিক তার বহির্ভূত কোনো আচরণ করলে সমাজে কিন্তু শৃঙ্খলা টিকে থাকে না, সমাজটা বিশৃঙ্খলায় পড়ে। তাহলে সমাজের শৃঙ্খলা টিকিয়ে রাখার জন্য সমাজের যে রীতিনীতি, যে আইন কানুন প্রথা ব্যবস্থা আছে, সেটিকে আসলে আমরা বলছি যে এটি হলো সমাজকে নিয়ন্ত্রণ করার জন্য তৈরি হয়েছে। তাহলে বস্তুত সামাজিক নিয়ন্ত্রণ হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে সমাজ ব্যক্তিকে সমাজ স্বীকৃত রীতিনীতির মাধ্যমে আচরণ করতে বাধ্য করে এবং তাকে সমাজে বসবাস করার উপযুক্ত করে তোলে। সমাজবিজ্ঞানী ম্যাকআইভার ও পেস বলেন যে সামাজিক নিয়ন্ত্রণ বলতে এমন একটি পন্থাকে বোঝায় যার মাধ্যমে সমাজের শৃঙ্খল ব্যবস্থা সামঞ্জস্যপূর্ণ থাকে ও নিজেকে বজায় রাখে এবং সামগ্রিকভাবে একটি পরিবর্তনশীল ভারসাম্য রক্ষা করে চলতে পারে। সামাজিক নিয়ন্ত্রণের বিভিন্ন প্রকারভেদ আছে, যেমন হাঙ্গেরিয়ান সমাজবিজ্ঞানী কার্ল ম্যানহেইম সামাজিক নিয়ন্ত্রণকে দুই ভাগে ভাগ করেছেন, একটা প্রত্যক্ষ সামাজিক নিয়ন্ত্রণ এবং পরোক্ষ সামাজিক নিয়ন্ত্রণ। প্রত্যক্ষ সামাজিক নিয়ন্ত্রণ হলো কোনো প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে, যেমন পুলিশ, আদালত, জেলখানা ইত্যাদি সামাজিক নিয়ন্ত্রণের প্রত্যক্ষ ভূমিকা। আর পরোক্ষ হচ্ছে সামাজিক ঐতিহ্য, সংস্কৃতি, সভ্যতা এগুলো দ্বারা যখন আমরা আমাদের আদর্শ, মূল্যবোধ, সংস্কৃতি, শিক্ষা, ঐতিহ্য দিয়ে যখন শ্রদ্ধাশীল থেকে যদি আমাদের আচরণকে নিয়ন্ত্রণ করি, তখন সেটাকে আমরা বলি পরোক্ষ সামাজিক নিয়ন্ত্রণ। আমেরিকান সমাজবিজ্ঞানী কিম্বল ইয়ং উনিও সামাজিক নিয়ন্ত্রণকে দুই ভাগে ভাগ করেছেন, ইতিবাচক নিয়ন্ত্রণ, একটি হলো নেতিবাচক নিয়ন্ত্রণ। একটি হলো সমাজকে সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে ব্যক্তির আচরণ নিয়ন্ত্রণ করার জন্য পুরস্কার, সুপারিশ, উপদেশ, স্নেহ, মমতা এবং মিলন ইত্যাদি কৌশলকে কাজে লাগানো হয়। এগুলোকে আমরা ইতিবাচক নিয়ন্ত্রণ বলতে পারি। আর নেতিবাচক নিয়ন্ত্রণ হলো ভয় ভীতি দেখিয়ে যদি আমরা সমাজের নিয়ন্ত্রণ ব্যবস্থা তৈরি করি, সেটা হলো জেল, হুমকি, জুলুম, বাধ্যতামূলক শক্তি নির্দেশ, শক্তি প্রয়োগ ইত্যাদি মাধ্যমে ব্যক্তির আচরণকে নিয়ন্ত্রণ করা হলে সেটাকে আমরা বলতে পারি নেতিবাচক সামাজিক নিয়ন্ত্রণ। তারপরে এছাড়াও হলো আমরা আরো বিভিন্ন ধরনের নিয়ন্ত্রণ ব্যবস্থা দেখছি। আনুষ্ঠানিক নিয়ন্ত্রণ ব্যবস্থা, অনানুষ্ঠানিক সামাজিক নিয়ন্ত্রণ, উদ্দেশ্যমূলক সামাজিক নিয়ন্ত্রণ এবং সহজাত সামাজিক নিয়ন্ত্রণ। আনুষ্ঠানিক বলতে গেলে আমরা বলেছি যে আমাদের আইন কানুন, এটাই হলো ফর্মাল যে সোশ্যাল কন্ট্রোল। অনানুষ্ঠানিক যেগুলো হচ্ছে সেগুলো আমাদের বিশ্বাস, আচার-আচরণ, লোকাচার, লোকরীতি ইত্যাদির মাধ্যমে যখন ব্যক্তি তার আচরণকে নিয়ন্ত্রণ করে তখন সেটাকে অনানুষ্ঠানিক সামাজিক নিয়ন্ত্রণ বলে। উদ্দেশ্যমূলক সামাজিক নিয়ন্ত্রণ হিসেবে আমরা বলতে পারি যে শিক্ষা সফরে যাওয়ার আগে শিক্ষার্থীদের কাছ থেকে ভালো আচরণের মুসলিকা নেওয়া। আর সহজাত সামাজিক নিয়ন্ত্রণ বলতে আমরা অত্যাচারের প্রতি ঘৃণা, বিপদের সময় সহানুভূতি, অন্যায়ের প্রতি ঘৃণা, ন্যায়ের প্রতি আগ্রহ, সত্যের প্রতি সমর্থন ইত্যাদি মাধ্যমে সামাজিক নিয়ন্ত্রণ করাকে সহজাত সামাজিক নিয়ন্ত্রণ বলে। এখন সামাজিক নিয়ন্ত্রণের প্রকারভেদ এবং আমরা এখন দেখব সামাজিক নিয়ন্ত্রণের কিছু বাহন আছে, অর্থাৎ সামাজিক নিয়ন্ত্রণের কিছু মাধ্যম আছে। বাহন মানে কিছু মাধ্যম আছে যেগুলোকে আমরা এখানে দেখাচ্ছি। পরিবার, শিক্ষা, ধর্ম, বিবাহ, লোকাচার, লোকরীতি, আচার অনুষ্ঠান, ব্যক্তিত্ব, প্রচার, বিজ্ঞাপন, স্লোগান, জনমত, পৌরাণিক কাহিনী, রাষ্ট্র, আইন। আমরা যে সামাজিক নিয়ন্ত্রণের প্রকারভেদগুলো পড়লাম, ঠিক প্রকারভেদগুলোর মধ্যে কিন্তু এগুলো সবই কিন্তু আমাদের চলে আসে। সমাজবিজ্ঞানের আমাদের জীবনকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য মানুষের পারস্পরিক সম্পর্কের মাঝে শৃঙ্খলা থাকা প্রয়োজন। এই প্রয়োজনে মেটাতে সামাজিক নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রতিটি সমাজে প্রচলিত। সামাজিক নিয়ন্ত্রণ মূলত দুটি মাধ্যমে তথা আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক হতে পারে এবং এখানে আমরা দেখছি যে পরিবার একটি হচ্ছে সমাজের প্রাথমিক প্রতিষ্ঠান হিসেবে সামাজিক নিয়ন্ত্রণে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পরিবার।
পরিবারের আদর্শ, মূল্যবোধ, নৈতিকতা, জীবনযাপন পদ্ধতি, রীতিনীতি প্রভৃতি শিশুর মনে স্থায়ী ছাপ ফেলে এবং বড় এবং বড় হবার সাথে সাথে পারিবারিক আবহে বেড়ে ওঠার অভিজ্ঞতা তার সামাজিক জীবনকেও প্রভাবিত করে। আসলে পরিবার আমাদেরকে সবার আগে আমাদের আচরণ, সুন্দর আচরণের যে শিক্ষা আমাদেরকে দেয়, সেখান থেকেই কিন্তু আমরা সমাজে নিজেদেরকে নিয়ন্ত্রণ করি এবং ভালো কোনটা এবং মন্দ কোনটা সেটা আমরা বুঝতে শিখি। শিক্ষার মাধ্যমেই আমরা আমাদের নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারি। ধর্ম আমাদেরকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমাদেরকে নিয়ন্ত্রণ করে। ধর্মের কারণে, ধর্মের নৈতিক শিক্ষার কারণে আমরা অনেক খারাপ কাজ থেকে নিজেদেরকে বিরত রাখি। বিবাহ, এজন্য এখানে বিবাহকে সামাজিক নিয়ন্ত্রণের একটি বাহন বলা হয়েছে। বিবাহ ছাড়া যদি আমাদের জৈবিক জীবন পরিচালিত হতো, তাহলে সমাজে একটি বিশৃঙ্খলা দেখা দিত। বিবাহের মাধ্যমে কিন্তু আমাদের জৈবিক জীবনটাকে নিয়ন্ত্রিত করা হয়েছে। এছাড়া সমাজের যেগুলো প্রথা, লোকাচার, লোকরীতিগুলো আছে, বিভিন্ন আচার অনুষ্ঠানগুলো আছে, এখান থেকেও আমরা অনেক কিছু শিক্ষা লাভ করি এবং আমাদের নিজেদের আচরণকে সংযত রাখার চেষ্টা করি এবং সমাজে আমরা সুষ্ঠু আচরণ করার চেষ্টা করি। অনেক ব্যক্তিত্ব দ্বারা আমরা প্রভাবিত হই। অনেক ভালো ব্যক্তির আচরণ, অনেক ভালো ব্যক্তির বিভিন্ন রকম কার্যকলাপ দেখেও আমরা আমাদের মধ্যে থেকে অনেক খারাপ গুণকে পরিহার করে ভালো গুণ ধারণ করতে পারি। এছাড়া বিভিন্ন রকম মূল্যবোধ ভিত্তিক প্রচার, বিজ্ঞাপন, স্লোগান, জনমত, বিভিন্ন পৌরাণিক কাহিনী, তোমরা দেখবা ছোটবেলায় আমরা যত কাহিনী শুনেছি তার প্রত্যেকটার একটি উপদেশমূলক একটি বাণী থাকে। সেই বাণীটার জন্যই কিন্তু সেই কাহিনীটা আমাদেরকে শোনানো হয়েছে। এবং রাষ্ট্র এবং আইন তো আছে। এভাবেই সমাজের প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা ব্যবস্থাকেই কিন্তু মানুষের আচরণ নিয়ন্ত্রণ করে সমাজে যেন সে একটি সুন্দর মতো আচরণ করতে পারে, আচরণ করে সমাজকে যেন সুশৃঙ্খলভাবে এগিয়ে নিয়ে যেতে পারে, সেজন্যই কিন্তু এই শিক্ষাগুলো দেওয়া হয়। আজকে অনেক কয়টা টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করেছি সংক্ষিপ্তভাবে। তোমরা বইটা একটু ভালো করে দেখবে। প্রত্যেকটা বই জিনিসই তোমাদের কাছে ক্লিয়ার হবে আশা করি। খুব একটা কঠিন বিষয় না বিষয়গুলো। সবাই বাসায় পড়াশোনা করো। সামনে তোমাদের একটি টিউটোরিয়াল পরীক্ষা আছে। সবাই টিউটোরিয়াল পরীক্ষার জন্য প্রিপারেশন নাও। আমি 3টা অধ্যায়ের উপর কোশ্চেন করেছি। প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায়। এই 3টা অধ্যায় থেকে তোমাদের পরীক্ষা হবে। পরীক্ষা তোমরা দাও ভালো করে। নতুন বছরের শুভেচ্ছা। ক্লাস শেষে তোমাদের সকলকেই নতুন বছরের জন্য শুভেচ্ছা জানাচ্ছি। নতুন বছর তোমাদের সকলেরই ভালো কাটুক, সুন্দর কাটুক, এই প্রত্যাশায় আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।